আজকের মুভির ঘটনা শুরু হয় 1 জুন 2007। কৃষ্ণপট্টনম নামে একটা জায়গায় একটি ঘরে একটি মেয়ে তার মা বাবাকে শুধুমাত্র একটি পিন দিয়ে মেরে ফেলেছিল আর তার ভাইকেও লুকিয়ে রেখেছিল, কিন্তু মেয়েটার এইসব ঘটনা আর মনে ছিল না। তাই তার আগের বিস্তৃত কাহিনী আর বর্তমানের অবস্থা নিয়ে এই মুভিটি তৈরি। অদ্ভুত সব ঘটনার মধ্যে দিয়ে দেখতে পাওয়া যাবে সত্যিকারের ঘটনাটি। সেটি দেখতে আজকের মুভি এক্সপ্লেনেশনটি দেখতে থাকুন। এবারে 2023 সালের দৃশ্য দেখা যায় মুভির শুরুতে। একটি ঘরে দিব্যা নামে এক মহিলা, তার স্বামী নবীন আর তার একমাত্র ছেলে মাদান্নার সাথে থাকে। নবীন পেশায় নেভি অফিসার ছিল, তার ট্রান্সফার বিভিন্ন জায়গায় হতো। তারা খুবই হ্যাপি ফ্যামিলি ছিল। দিব্যা আর নবীনের কথায় জানতে পারা যায় যে দিব্যা আবারও অদ্ভুত স্বপ্নগুলো দেখছে, অর্থাৎ সে আগেও এরকম স্বপ্নগুলো দেখছিল এবং অনেক আগে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার মাথায় চোট লেগেছিল। সে অনেক কিছুই ভুলে যায় আর তারপরেই নবীনের সাথে তার আলাপ হয় আর বিয়ে হয়ে যায়। নবীন দিব্যাকে বলে কৃষ্ণপট্টনমে তার এবারে ট্রান্সফার হয়ে গেছে, যেখানে গিয়ে তারা দেখে তাদের জন্য শুধুমাত্র একটা রুমই দেয়া হয়েছে। নবীনের এটা ঠিক পছন্দ হয় না, কিন্তু কিছুদিন এরম করে চালিয়ে দেবে বলে তারা ঠিক করে। পরের দিন দিব্যা ছেলেকে স্কুলে দিতে যাওয়ার সময় তার ফোনে অনেক ছবি তোলে। রাস্তায় যেতে গিয়ে সে ভালারি হাউস দেখতে পায় আর সেটারও ছবি তোলে। আর সেই ঘরের বাইরে থেকে একটা আংটি মাদান্না কুড়িয়ে পায় আর সেটা সে নিজের কাছে রেখে দেয়। কিছুদিন পরে দিব্যা জুস বানাচ্ছিল, সেই সময় তার কল আসে। সে কলটা রিসিভ করতে ঘরে যায় আর জুসারটা নিজের থেকেই চলতে শুরু করে আর সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে। এবারে তার ছেলে মাদান্নার কাছে যে আংটিটা ছিল সেটা নিজে থেকে দিব্যার কাছে চলে আসে। দিব্যা সব ছড়িয়ে থাকা জুস ক্লিন করার পর আংটিটা পায় আর সেটা ডাস্টবিনে ফেলে দেয়। রাতে সে যখন কিচেনে যায় তখন তার চোখের সামনে কিছু দৃশ্য ভেসে ওঠে। সেটা ছিল সেই ভালারি হাউসের। সে খুব ভয় পেয়ে যায়। নবীন তখন সেখানে এসে যায় এবং তাকে সামলে নেয়। পরের দিন দিব্যা তার ছেলেকে আবার স্কুলে দিতে যায়। তখন তাদের দুজনের ছায়ার সাথে আর একজনের ছায়া দেখা যায়, কিন্তু আশেপাশে তো কেউ ছিল না। আর এর মধ্যে মাদান্নাও গায়েব হয়ে গিয়েছিল আর দিব্যা খুবই ঘাবড়ে যায়, কিন্তু মাদান্না আসলে স্কুলে পৌঁছে গিয়েছিল আর একটি বৃদ্ধার সাথে কথা বলে স্কুলে ঢুকে গেছিল। এবারে বাড়িতে নবীন কল করে জানায় আবহাওয়া ঠিক নেই, সেই কারণে সে আজ বাড়িতে যাবে না। দিব্যার বন্ধু দিব্যাকে মেসেজ করে বলে যে ভালারি হাউসের ফটো স্ট্যাটাসে দিয়ে রেখেছিস, কিন্তু দিব্যা তো এটা করেনি। সে ফোন চেক করে দেখে তার ফোনের স্ট্যাটাসে ভালারি হাউসের অনেক ছবি। তখন সে ভাবে মাদান্না এটা করেছে, সে সব ডিলিট করে দেয়। সে কাজ করতে চলে যায়। ইতিমধ্যে দিব্যার ফোনে কল আসে। মাদান্না কল রিসিভ করে, কিন্তু কেউ অদ্ভুত গলায় কিছু কথা বলছিল। মাদান্নাও ভয় পেয়ে গিয়ে ফোন ফেলে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আর ফোনে আপনা থেকে স্ট্যাটাসে আবার ভালারি হাউসের ফটোগুলো এসে যায়। বোঝা যায় সব ঘটনার সূত্র একটা জায়গাতে জুড়ে আছে আর সেটা হলো ভালারি হাউস। পরের দিন দিব্যা তার ফোনটা ঠিক করাতে যায়। তখন অটোতে একটা পিন পায়, যেটা মুভির সেই প্রথম দৃশ্যে দেখা গিয়েছিল, ঠিক সেইরকম পিনের মতন। দিব্যা কি মনে করে পিনটা তুলে তার ব্যাগে রেখে দেয়। দিব্যা এবারে ওখানে মিউনিসিপ্যালিটির অফিসে গিয়ে ভালারি হাউসের খোঁজ নেয়। সেখান থেকে কিছু বলতে চায় না, কিন্তু দিব্যা তাকে 500 টাকা ঘুষ দেয়। তখন সে 2 দিন বাদে আসতে বলে। দিব্যা তার ছেলেকে স্কুল থেকে আনতে যায়। অটোতে করে যাওয়ার সময় সে দেখে তার ছেলে তার পাশে রক্তাক্ত অবস্থায় বসে আছে। সে ভয়ে এত চেঁচায় যে অটোটা অ্যাক্সিডেন্ট করে ফেলে। তার চোখ খুলে হাসপাতালের বেডে শুয়ে আর তার সামনে নবীন আর মাদান্নাকে দেখতে পায়, কিন্তু দিব্যা কাউকেই চিনতে পারে না। নবীন ডাক্তারের সঙ্গে কথা বলে। ডাক্তার বলে একজন ভালো সাইকিয়াট্রিস্টের সাথে আপনাদের দেখা করতে হবে এবং ওকে দেখাতে হবে। তখন রুদ্র নামে একজন সাইকিয়াট্রিস্টকে দিব্যাকে দেখানো হয়, কিন্তু রুদ্র দিব্যাকে দর্শনী বলে ডাকে। দিব্যা তখন তাকে বলে আমার নাম দিব্যা। তখন রুদ্র বলে যে সে দিব্যার মেমোরি চেক করছিল এবং কিছুক্ষণ তারা কথাও বলে। অন্যদিকে নবীন ঠিক করে
ঘর চেঞ্জ করবে আর ভালারি হাউসেই ভাড়া নিয়ে থাকবে। কিন্তু ওখানের লোকেরা মনে করতো যে ওই বাড়িতে ভূতেদের বাস আছে। নবীন এসব কিছু বিশ্বাস করতো না, তাই সে ওই বাড়ি যার নামে লেখা আছে তাকে খুঁজে বার করে। তার নাম ছিল রামচন্দ্র। নবীন তার কাছে যায় আর ভালারি হাউসে ভাড়া নিতে চায়। রামচন্দ্র তাকে ভূতের কথা বলে সতর্ক করে, কিন্তু নবীন বলে যে আমি এসব বিশ্বাস করি না। অন্যদিকে রুদ্র আবার দিব্যার কাছে যায় আর দিব্যাকে এবারও দর্শনী বলে ডাকে। দিব্যা এর মানে খুঁজে পায় না। রুদ্র দিব্যার ব্যাগে সেই পিনটা দেখতে পায়। সে দিব্যাকে পিনটার কথা জিজ্ঞাসা করলে তার নবীন ও মাদান্নার কথা মনে পড়ে যায়। রুদ্র বলে দিব্যা তো ঠিক হয়ে গেছে, তাও সপ্তাহে একবার তাকে এখানে চেক আপের জন্য আসতে হবে। দিব্যাকে ওখান থেকে নবীন ভালারি হাউসে নিয়ে আসে। দিব্যার সবকিছুই কেমন অদ্ভুত লাগতে শুরু করে। রাতে সে বাথটাবে দেখে জলের জায়গায় রক্ত। সে ভাবে তাকে মারার চেষ্টা করা হচ্ছে। সে বাথরুম থেকে চলে আসে। অনেক রাতে সে আবারও বাথটাবটা দেখতে যায়। সেই সময় বাথরুমের দরজায় কেউ নক করতে থাকে। সে ভাবে নবীন মজা করছে, কিন্তু নবীন তো তখন ঘুমোচ্ছিল। দিব্যা খুবই ভয় পেয়ে যায়। পরের দিন দিব্যা বাজারে যায় আর সেখানে এক চুড়ি বিক্রেতার দোকান থেকে চুড়ি কিনতে যায়, কিন্তু দোকানদার দিব্যাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। দিব্যা সেটা দেখে কেমন অস্বস্তি বোধ করে। সে পাশের দোকানে একটা খেলনা বিক্রেতার কাছে যায় এবং সেখানে গিয়ে একটা খেলনা কেনে। দোকানি খেলনাটাকে একটা খবরের কাগজে মুড়ে দেয়। সেই কাগজে খবরটা ছিল যেদিন মেয়েটা তার মা বাবাকে মেরে দিয়েছিল। দিব্যা সেটা পড়ার পর অদ্ভুত কিছু দৃশ্য তার চোখের সামনে দেখতে পায়। তখনই তার কাছে রুদ্রর কল আসে, কারণ দিব্যা সেদিনের সেশনটা মিস করেছিল। কিন্তু রুদ্র বলে সে এখনো হাসপাতালে ওয়েট করছে তার জন্য। কিন্তু দিব্যা দেখে রুদ্র তো এই মার্কেটেই আছে। দিব্যা রুদ্রকে ফলো করতে যায়, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎই যেন মনে হয় রুদ্র হাওয়ায় মিলিয়ে গেছে। দিব্যা সেই রাতে আবার অদ্ভুত স্বপ্নটা দেখে। তার ঘুম ভেঙে যায়। সে দেখে অ্যালেক্সা কারোর আওয়াজ ডিটেক্ট করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। দিব্যা তখন দেখে সেখানে তার ছেলে দাঁড়িয়ে কেমন একটা চোখে তার দিকে তাকিয়ে আছে। সে বলে এই আংটিটা পরে নিলে আর কোনো দুঃস্বপ্ন দেখবে না। এটা শুনে দিব্যা খুবই চমকে যায়। সে মাদান্নাকে নিয়ে তার ঘরে যায়। তখন গিয়ে দেখে মাদান্না তো বিছানায় ঘুমাচ্ছে। দিব্যার তো মাথা খারাপ হয়ে গেল এটা দেখে। তখন নবীনও দিব্যাকে খুঁজতে গিয়ে সেখানে চলে আসে। দিব্যা ভাবে ওষুধের প্রভাবে তার সাথে এসব হচ্ছে। পরের দিন দিব্যা মনে করে যে ওই ভালারি হাউস সম্পর্কে সবকিছু জানতেই হবে। সে মিউনিসিপ্যাল থেকে সেই বাড়ির পেপারগুলো আনায় আর দেখে ভালারি হাউস রামচন্দ্র বলে কারুর নামে নেই। আসলে বাড়িটা দিব্যা দর্শনীর নামে আছে। নবীনকে দিব্যা এটা বলে আর তারা দুজনে রামচন্দ্রের ঘরে যায়। রামচন্দ্র দিব্যাকে দেখে চমকে যায়। রামচন্দ্র বলে দিব্যাকে দেখতে পুরো তার মায়ের মতো আর তার নাম ছিল দিব্যা দর্শনী। দিব্যা এটা শোনার পর হতবাক হয়ে যায়। রুদ্র তাকে দর্শনী বলে ডাকছিল, এখানেও নিশ্চয়ই কোনো রহস্য আছে। এবারে রামচন্দ্র খুবই হতবাক করা কথা বলে। সে বলে আসলে দিব্যা তার ভাইজি, বড় ভাই রাজারামের মেয়ে, যে একটা সরকারি চাকরি করত। সে কাজের জন্য একদিন বাইরে গিয়েছিল আর সেখানেই দিব্যার মায়ের সাথে তার আলাপ হয়। তার মা ছিল খুবই প্রতিভা সম্পন্ন। পরে তাদের বিয়ে হয়ে যায়। তাদের এক ছেলে ও এক মেয়ে, দুটি সন্তান হয়। তারা ভালারি হাউসে থাকতো। হঠাৎ কি হলো কিছু জানা যায় না। রামচন্দ্রর বড় ভাই আর বৌদি মরে যায়। দিব্যাও তখন ওখান থেকে চলে গিয়েছিল। ওখানে কি হয়েছিল সেটা একমাত্র দিব্যাই জানে, কিন্তু দিব্যা কিছু বলতে পারে না। অ্যাক্সিডেন্টের পর দিয়ে তার আগের কথা কিছুই মনে নেই। তার যে একটা ভাই ছিল সেটাই তার মনে নেই। কিন্তু দিব্যা চলে আসায় রামচন্দ্র দিব্যাকে বাড়ির পেপার দিয়ে দেয়। তার মানে এই বাড়িটা দিব্যার, তাদের আর ভাড়া দেওয়ার দরকার নেই। এটা ভাগ্যের পরিহাস না অন্য কিছু? এই বাড়িতেই আবার দিব্যা এলো। আবারও দেখা গেল যে সেই এই বাড়ির মালিক। অদ্ভুত ব্যাপার। রাতে দিব্যা সেই পিনটা দেখছিল, তখন সেখানে মাদান্না এসে অদ্ভুত সুরে একটা গান গাইতে থাকে। সেটা শুনে দিব্যা এত রেগে যায় সে যে নিজের ছেলেকে মারতে যায়। কিন্তু সেখানে নবীন এসে যায় আর দিব্যাকে এক চড় মেরে মাদান্নাকে ছাড়িয়ে নেয়।
জ্বর খেয়ে হুঁশ ফিরে আসায় দিব্যা কাঁদতে থাকে আর বলে, কি হচ্ছে আমার সাথে এইগুলো। নবীন তার সাথে কথা বলে আর মাদান্নার ঘরে যায়, কিন্তু মাদান্না তখন খুব অসুস্থ হয়ে পড়ে। নবীন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বাইরে বেরোয়, কিন্তু দিব্যা বেরোতে গেলে দরজা বন্ধ হয়ে যায়। নবীন কোনোভাবে দরজাটা আবার খোলে, কিন্তু দিব্যা যখনই আবার বেরোতে যায় আবারও দরজা বন্ধ হয়ে যায়। তখন দিব্যা নবীনকে বলে, ছেলেকে তুমি নিয়ে যাও, আমি এখানেই থাকছি। দিব্যা একা ভালারি হাউসে থেকে যায়। ঘরের লাইট এবারে নিজে থেকে জ্বলতে নিভতে থাকে। তার সাথে সেই আংটি গড়িয়ে গড়িয়ে দিব্যার কাছে আসে। সে আংটিটা এবার এসে নিজের আঙুলে পরে নেয় আর অতীতের ঘটনাগুলো সে দেখতে পায়, আর অ্যাক্সিডেন্টের আগের ঘটনাও তার মনে পড়তে থাকে। এবার অতীতের দৃশ্যে দেখা যায় দিব্যার 13 বছর বয়স হওয়ার পর ঘরে তার মা বাবা এক বড় অনুষ্ঠানের আয়োজন করে। আত্মীয়দের নিমন্ত্রণ করার জন্য তারা বেরোবার আগে দিব্যাকে বলে তার ভাই আকন্নাকে খেয়াল রাখতে, কারণ তার ভাইয়ের মৃগী রোগ ছিল। তখনই আমরা রাজারামকে দেখতে পাই, আর এই সাইকিয়াট্রিস্ট রুদ্রই হলো রাজারাম, যার আত্মা দিব্যাকে সাহায্য করার জন্য আসতো। আর এই জন্য সে দিব্যাকে দর্শনী বলে ডাকতো। আর সেদিন বাজারে রুদ্র হঠাৎ দেখা দিয়ে গায়েব হয়ে গিয়েছিল, কারণ সে ছিল একটা আত্মা। এবারে দিব্যার মা বাবা চলে যাওয়ার পর তার ভাই একটা পুরনো সেলফকে খোলার চেষ্টা করে, কিন্তু সেলফটা খোলার জন্য একটা পেপারে ইনস্ট্রাকশন দেয়া ছিল। দিব্যা তখন নিজের কাজ করছিল। এমন সময় বাড়িতে রামচন্দ্র আসে। সে ছিল আসলে একটা অসভ্য জানোয়ার। সে আকন্যা আর দিব্যাকে সেক্সুয়াল অ্যাবিউজ করত। রামচন্দ্রকে আসতে দেখে তারা দুজনে ভয় পেয়ে যায় আর লুকিয়ে যায়, কিন্তু রামচন্দ্র আকন্যাকে খুঁজে বার করে আর তার সাথে সেই অসভ্যতামও করতে থাকে। দিব্যা ভয়েতে বাথরুমের বাথটাবে লুকিয়ে থাকে, আর ভাইয়ের মৃগীরোগটা আবার দেখা দেয়। এমন সময় তাদের মা বাবা সেখানে এসে যায়, আর রামচন্দ্র আকন্যাকে সেই সেলফটাতে ঢুকিয়ে দেয়। কিন্তু রাজারাম আর তার স্ত্রী বুঝে যায় যে এখানে কি হচ্ছিল। দিব্যার মা রামচন্দ্রের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু রামচন্দ্র ছুরি দিয়ে দিব্যার মাকে মেরে ফেলে। এবারে দিব্যা সেই পিনটা দিয়ে বাথরুমের দরজা খুলে বেরিয়ে আসে। রামচন্দ্র তাকে ধরে ফেলে, তাকেও মারতে যায়। সেখানে এবারে রাজারাম এসে যায়। সিঁড়ি দিয়ে দিব্যা নামার সময় রামচন্দ্র তাকে ধাক্কা দেয়, আর দিব্যার হাতের পিনটা সোজা তার বাবা রাজারামের চোখে ঢুকে যায়, আর রাজারাম মরে যায়। দিব্যার মাথায় খুব জোরে চোট পায়, আর তারপর থেকেই সে আগের সমস্ত ঘটনা ভুলে যায়। রামচন্দ্র এবারে এসে রটিয়ে দেয় যে দিব্যা তার মা বাবাকে মেরে ফেলেছে আর ভাইকেও কোথাও লুকিয়ে রেখে দিয়েছে, কিন্তু আকন্যা সেই সেলফের ভিতরেই মরে গিয়েছিল, তাই তাকে খুঁজে পাওয়া যায়। এবারে বর্তমানে এসে দিব্যা খুবই কাঁদতে থাকে। তার ডেস্টিনি ছিল এটা সব সত্যিটা জানার জন্য। তখন সে তার ভাই আকন্যা আর তার বাবা রাজারামের আওয়াজ শুনতে পায়। তারা বলে, এইসব ঘটনার জন্য তুমি দায়ী নও, তুমি নিজের ওপর দোষারোপ করো না, তোমার কোনো ভুল ছিল না। তখন দিব্যা স্থির করে রামচন্দ্রকে এবার তার করা অন্যায়ের সাজা দিতে হবে। তখন সেখানে নবীন এসে যায়, কিন্তু তার ছেলের সাথে ছিল না। নবীন বলে, মাদান্নাকে রামচন্দ্রের ওখানে রেখে এসেছি যাতে সে তোমাকে দেখে ভয় না পায়। দিব্যা এটা শুনে প্রচণ্ড রেগে যায় এবং একাই গাড়ি নিয়ে রামচন্দ্রের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। আর রামচন্দ্র মাদান্নার সাথে সেই এক অসভ্যতা করছিল। দিব্যা গিয়ে রামচন্দ্রকে প্রচণ্ড মার মারে, তারপর তাকে হাত পা পিছমোড়া করে বেঁধে ভালারি হাউসে সেই সেলফটার কাছে নিয়ে আসে। এবারে দিব্যা তাকে যখন মারতে থাকে, রামচন্দ্র তখন সব স্বীকার করে নেয়, কিন্তু আকন্যাকে যে সেলফে ঢুকিয়েছিল রামচন্দ্র, সেইটা নিজের থেকেই রামচন্দ্রের ওপর এসে পড়ে। রামচন্দ্র সেখানেই মৃত্যু হয়। দিব্যা এইভাবেই তার পরিবারের সাথে তার সাথে করা অন্যায়ের প্রতিশোধ দিল। কাহিনীটি এখানেই শেষ হয়। থ্যাংক ইউ বন্ধুরা। যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনো করোনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও।